আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ইনসাইড স্টোরি পডকাস্টের আরও একটি এপিসোডে আমরা উপস্থিত হয়েছি। আমাদের সাথে আজকে আছেন রাজশাহীর অন্যতম কন্টেন্ট ক্রিয়েটর এবং অনলাইন অ্যাক্টিভিস্ট, আমাদের প্রত্যেকেরই পরিচিত একজন মুখ, সবারই প্রিয় মানুষ, আজিজুর রহমান রতন ভাই। আজকে আমাদের সাথে আছেন আজিজুর রহমান রতন ভাই। রতন ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। রতন ভাই, আপনাকে তো আমরা সবসময় দেখি যে অনলাইনে আপনি খুবই সরব। তো এই যে অনলাইনে আপনার যে আশা, এর পেছনের কি কোনো ঘটনা আছে কিনা? ভাই, মূলত অনলাইনে আমি যে যতটুকু প্রতিষ্ঠিত হয়েছি, উদ্দেশ্য কিন্তু প্রতিষ্ঠিত হওয়া ছিল না। উদ্দেশ্য ছিল 5 তারিখের আগে মানুষকে এমন কিছু বলা বা মানুষের কাছে এমন কিছু মেসেজ দেয়া যেটা স্বৈরশাসকের বিরুদ্ধে মানুষ যেন রাস্তায় নেমে আসে। এখন এই রাস্তায় নামানোর মানুষকে দাওয়াত দিতে গিয়ে এই তো ভাইরাল হওয়া। উদ্দেশ্য ছিল ভাইরাল হওয়া না, উদ্দেশ্য ছিল আমার স্বৈরশাসকের বিরুদ্ধে, মানে জনগণের পক্ষে কথা বলা এবং জনগণকে রাস্তায় নেমে এসে নিজের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলনে নামানোর উদ্দেশ্যই ছিল আমার এই মানে আপনার কি কোনো পূর্ব অভিজ্ঞতা আছে কিনা এই যে চলচ্চিত্র বা এই নাটক বা যে আমরা যেটাকে বলি মিডিয়ার সাথে কি আপনার পূর্ব কোনো অভিজ্ঞতা আছে কিনা? আমি ছোটবেলা থেকে গান করি, আমি একজন বাউল গান করি এবং মানে কি বলবো, ছোটবেলা থেকে গান ভালোবাসি। আর যে ফোক সং জি, ফোক সং এই গানগুলো ভালো গাই, মানুষ বলে, চেষ্টা করি ভালো গাওয়ার জন্যে, ভালো গাই। আর তাহলে আমরা আমাদের যে প্রোগ্রাম আছে, প্রোগ্রামের শেষে অবশ্যই আপনার একটা গান আমরা শুনবো আশা করছি। আচ্ছা, আপনার সবসময় দেখি যে আপনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন অনলাইনে। এই ব্যাপারে আপনি দেখা যায় যে 17 বছরের যে বিএনপির যে আসলে যে অত্যাচারের মধ্যে দিয়ে গেছে বা আপনাদের আরও শরিক যে দলগুলো ছিল, এ ব্যাপারে আপনি বিভিন্ন সময় কথা বলেন। আপনার জার্নিটা কি আসলে এই 17 বছরে? আমি সবসময় চাইছি দল যে ক্ষমতা আসুক, শেখ হাসিনা হোক আর খালেদা জিয়া হোক, দেশটা যেন বলতে পারে আমাদের, আমার বাপের পৈতৃক সম্পত্তি না। এখন শেখ হাসিনা ক্ষমতা আসলে বলে যে আমার বাবার দেশ, বিএনপি ক্ষমতা আসলেও যদি বলে যে আমার বাবার দেশ, তাহলে তো হলো না। দেশটা আমাদের। আমার মেসেজ একটাই, কেউ যেন দেশটাকে বাপের পৈতৃক সম্পত্তি মনে না করে, দেশটা আমাদের, আমরা যেন এইভাবে চলতে পারি, এটাই শুধু আমার মেসেজ ছিল। আর 17 বছরের এক জীবনে মানুষ এত কষ্ট করে না। এই রাজনীতিতে আসার পরে এক জীবনে যে কষ্ট করছি 17 বছর আওয়ামী লীগ সরকারের সময়, এত কষ্ট মানুষ করে না। আমার মতো মানুষের এত কষ্ট করার পরে যে বউ যে এখনো আছে, এটাই বেশি। মানে ভাবি আছে এখন আপনার সাথে? হ্যাঁ, আছে। এবং এই এত ঝড়ঝাপটা শোয়ার পরে, সহ্য করার পরে, যখন বউ যায়নি, বউ আর যাওয়ার সম্ভাবনা নাই। ভাবিকে কি সময় দেওয়ার সময় পান কিনা? সময় যতটুকু পাই দিই ভাই। রাতে একটার সময় উঠে বউয়ের ঠ্যাং টিপে দিই, যদি ঠ্যাং ব্যথা করে টিপে দিই। এরপরে যদি বউ যদি বলে যে সময় দেয় না, তাহলে তো কিছু করার নেই। আমার ফেসবুকের অ্যাকাউন্টের টাকা বউয়ের অ্যাকাউন্টে ঢোকে। প্রতি মাসে কত টাকা আসে মোটামুটি? মোটামুটি ভাই লাখ টাকা ইনকাম হয় আমার। এই কথা বলেই টাকা ইনকাম হচ্ছে ভাই, কথাগুলো এমনি তো মানুষ শোনে না। হ্যাঁ, শোনে না। এই প্ল্যাটফর্ম তৈরি করছি, আস্তে আস্তে মানুষের হৃদয়ে জায়গা করছি, বা কথা বলার মতো বলি এবং শোনার মতো কথাগুলো বলি, যায় যে জিনিসগুলো মানুষের মানে কাজে আসে, দেশের কাজে আসে, আমি ওইসব কথা বলি। আমি নিজের ব্যক্তি স্বার্থে কোনো কথা আমি বলি না ভাই মিডিয়ার সামনে। আমি স্বার্থ দেখি দেশের, মানুষের, মজলুম মানুষের। এই ভাই, আপনাকে তো দেখে মনে হয় যে আপনি এই অনলাইন জগৎটা খুব ভালো বোঝেন। তো নতুনরা যারা যদি কেউ এই অনলাইনে আসতে চায় বা ভিডিও বানাতে চায়, সেক্ষেত্রে তাদের প্রতি কোনো পরামর্শ আছে কিনা আপনার? প্রথম কথা, লেগে থাকতে হবে। তারপরকার কথা, যদি ভাইরাল হতে হয়, বাংলাদেশে ফেসবুকে বা মিডিয়া জগতে 2 ধরনের লোক বেশি ভাইরাল হয়। সেটা একটা হচ্ছে কোনো যোগ্যতা নেই, আর একটা হচ্ছে সর্বোচ্চ যোগ্য সম্পন্ন ব্যক্তি। এই 2 ধরনের ব্যক্তি বেশি ভাইরাল হয়। আর মাঝামাঝি মানুষগুলো ভাইরাল হতে হলে অনেক কষ্ট করা লাগে। আর মিডিয়া জগতে ভাইরাল হতে গেলে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, কপি করা বাদ দেওয়া লাগবে। মানে কাউকে কপি করা যাবে না। এই সাময়িক হয়তো 2-4 মিলিয়ন বা 2-4-5-10 দিন আপনি ভাইরাল হবেন, কিন্তু আপনি নিজে কেমন ভাবে তৈরি করেন, আপনাকে যেন মানুষ কপি করে।
আপনি অন্য জিনিস কপি করবেন না। মিডিয়াতে ভাইরাল হতে গেলে, মিডিয়াতে জায়গা করতে গেলে অন্য যেটা করছে আপনি করবেন না। আপনি এমন কিছু করে দেখাবেন, যে ছোট কাজ হোক, এমন কিছু করে দেখাবেন যেটা আর কেউ করেনি। এটা হচ্ছে ভাইরালের প্রথম কাজ। এই যে অনেকেই বলে না, আমাকে কমেন্ট করলে, আমাকে ফলো দিলে আপনি সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। যেমন উদাহরণস্বরূপ বলি, আমার একটা ভিডিওতে 20,000 কমেন্ট। আপনি এক ভাই কমেন্ট, যে বাস্তবতা থেকে বলতেছে, আপনি একটা ভাই কমেন্ট করলেন, রতন ভাই আপনি ভালো আছেন, আপনার বউটা সুন্দর, আপনি দেখতে সুন্দর, আপনার শ্বশুর বাড়ির লোকের আচরণ ভালো। কোনো কারণবশত ওই কমেন্ট দেখা হলো না, কেমনে আপনি ভাইরাল হবেন? অসম্ভব। কমেন্ট করলে যদি আপনি একটা সুন্দর কমেন্ট করেন, ওই কমেন্ট যদি আমি কোনো কারণবশত দেখি, দেখার পরে আপনার প্রতি যদি আমার সহানুভূতি আসে বা ভালোবাসাতে, তখন আমি যদি একটা লাভ রিয়েক্ট দিই, আপনি বুঝে নেবেন যে হ্যাঁ ভাই আমার কমেন্ট দেখছে। এতে ফলোয়ার্স বাড়ার তো কাহিনী বুঝলাম না, কোনো সুযোগ নেই। আপনাকে ফলোয়ার্স বাড়াইতে গেলে, আপনাকে ভাইরাল হতে হলে একটাই পথ, সেটা হচ্ছে ভালো ভিডিও বানাবেন। ভালো ভিডিও বানাবেন, যে ভিডিওগুলো কারো কপি করা যাবে না, নিজে ছোট হোক কিন্তু নতুনত্ব। এটাই হচ্ছে যে ভাইরাল হওয়ার মেন কারণ। আপনার ভাইরাল হওয়ার মেন কারণ কি? আমি এমনি ভাইরাল হয়েছি। আমি যে কথাগুলো বলছি, এটা আমি একটা জিনিস চ্যালেঞ্জ করে বলি, কে কতটা বাংলাদেশে রাজনীতি নিয়ে কথা বলছে। আমার সাথে খাঁটি বিএনপি তারেক রহমানও না। এটা কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ আমি। আচ্ছা, তারেক রহমান প্লাস তারেক পরিবার, জিয়া পরিবার বিএনপি জন্ম দিছে, এর অস্বীকার করার কোনো সিস্টেম, কোনো সুযোগ নাই। জি, কিন্তু তার সাথে খাঁটি বিএনপি আর কেউ করতে পারবে না এমন তো কোনো বাইবেলে লেখা নাই। গোটা পৃথিবীর কোনো আওয়ামী লীগের লোক বলতে পারবে না আমার দলকে বিক্রি করে বা আমার দলকে ছোট করে তার কাছে কোনোদিন সুবিধা আদায় করছে। সুবিধা না। 5ই আগস্টের পরে অনেকেই কিন্তু অনেকেই সুবিধা নিছে। কোনোদিন আমরা দলের সম্মান ক্ষুণ্ণ হোক, দলের মানুষের সম্মান ক্ষুণ্ণ হোক, এমন কোনো কাজ আমরা কোনোদিন করিনি, করবো না, কাউকে করতে দেবো না। এটা হলো আমার কথা। আর বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের মাটিতে বসে মিডিয়ার সামনে হাসিনের বিরুদ্ধে ওপেন যদি কেউ কথা বলে থাকে, সেটা একমাত্র বলছে এই রতন। আর দ্বিতীয় ব্যক্তি যারা বলছে, কনক সারোয়ার, ইলিয়াস ভাই, পিনাকি ভট্টাচার্য, জ্যাকব মিল্টন, সব বলছে, কিন্তু দেশের বাইরে। এখানে অবশ্য আরো একজন ছিলেন, ওই যে আমাদের চাঁদ চেয়ারম্যান যিনি আছেন, উনিও কিন্তু একটা শক্তিশালী কথা বলেছিলেন। হ্যাঁ, এক কথার কারণে উনি লম্বা সময় জেলে ছিলেন, কিন্তু নিয়মিত ফেসবুক, টিকটকে বা মিডিয়ার সামনে কথা বলা একমাত্র, এটা চ্যালেঞ্জ করে বললাম, সমগ্র বাংলাদেশে একটাই ম্যান, সেটা হচ্ছে আমি। যেহেতু জেলের কথাটা আসলো, আপনি এ পর্যন্ত কতবার জেলে গেছেন সারা জীবনে? গুণা লাগবে ভাই, হিসেব নাই। তাও মোটামুটি কতবার? 15-16 বার, পর একদিন জানাবো। রিমান্ড 11 কি 13 এরকম হবে। রিমান্ডের অবস্থা কেমন ছিল ভাই? রিমান্ডে টাকা দিতে পারলে মারে না, আর টাকা দিতে না পারলে ভাই মারে। আর সেই মারটা, ওই মারগুলোর কথা যখন মনে হয়, ওই মনে হওয়ার পরে যখন দেখি যারা 17 বছরে দলের পাশে ছিল না, আওয়ামী লীগের সাথে থেকে নিজের সুবিধা ভোগ করছে, তখন ব্যথাটা আরও বেশি লাগে। এত কষ্ট করার পরে এখন এসে যদি দেখি সামনে এসে ওই মানুষগুলো সামনে, তখন এই কষ্টটা বেশি লাগে। তো জীবনে কষ্ট হলেও একটা মজার ঘটনা আছে। বলেন ভাই। লাস্টে 17 সালে ডিসেম্বর মাসের 16 তারিখে আমাদের সিলেট জাফলং অ্যারেস্ট করছিল ডিবি মফিজুল, নারায়ণগঞ্জের ডিবি ছিল। ও নাকি গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জাফলং থেকে আমার অ্যারেস্ট করে নিয়ে এসছে। নিয়ে আসার পর 4 দিন ডিবি অফিসে রাখার পরে অস্ত্র মামলা দিয়ে চালান দিল। তো যখন রিমান্ড শুনানি হচ্ছিল, তখন ম্যাজিস্ট্রেট আমাদের জিজ্ঞেস করতেছিল আপনি কি করেন? তখন স্যার বিএনপি করি। এতগুলো মামলা বিএনপি করার কারণে। আর কি করেন? স্যার আমি জাতীয় লোকসঙ্গীত পরিষদে গান করি। তখন ম্যাজিস্ট্রেট বললো যে একটা গান শুনান তো আমারে। ওই কোর্টের মধ্যেই তাই আমি একটা গান শুনাইছিলাম। আর খালি গলায় এই কণ্ঠ কোথায় থেকে ভিতরে ভর করলো, কোথায় থেকে আসলো আমি জানি না, কিন্তু এত সুন্দর গান আর কোনোদিন আমি গাইতে পারিনি। ওই গান শোনার পরে আমার রিমান্ড মওকুফ করছিল।
কতদিন রিমান্ড দিয়েছে? 4 দিন, মাত্র 4 দিন রিমান্ড দিয়েছিল। কারণ 15 দিনের নিচে তো আসলে রিমান্ড দেয় না নরমালি এখন। এই তখন আমারে কেউ ফুলের টাকাও দেয়নি। এটাই ছিল আমার। কোন গানটি গাইছিলেন ভাই সেই সময়? ইয়ার একটা গান ছিল যে গুরু বলো মুর্শিদ বলো মন রে আমার, চলো চলো। মানে আপনি ওই লোক গানগুলাই লোকজ গানগুলো আমি ভালোবাসি। তারপরে জেলখানার ভিতরে গিয়ে ওই গান গাওয়ার পরে যখন চালানদের ভিতরে দিল, তখন আমার ভিতরে গিয়ে হারমোনি দুগিতলা সব জেলার কিনে দিল। মানে জেলের ভিতরেই? আচ্ছা। তখন থেকেই নারায়ণগঞ্জ জেলখানা আমি ঢোকার পরের দিন থেকে গান চালি শুরু হয়েছে। আমি ভিতরে গান গাইতাম, গান গিয়ে মানে সংস্কৃতি পরিবেশনা প্রতিদিন। হ্যাঁ, প্রতিদিন। আর জেলখানার অর্ধেক লোক মানে গান শুনতো, বিশেষ করে সবাই শুনতো। তারপরে ডাক্তার, যেটা মহিলা ডাক্তার ছিল জেল কর্তৃপক্ষর, ওরে সপ্তাহে 2 দিন করে গান শোনানো আমার ইয়ার ভিতরে পড়লো, ডিউটির ভিতরে পড়লো। এই সেই করে মানে জেল তো পার হয়েই যায়, দিন তো আটকায় থাকে না। তবে জেলের ভিতরে একটা জায়গা হয়ে গেল, ব্যথাগুলো ভোলার জায়গা হয়ে গেল। তখন দিন কাটতে থাকলো, সবাই আপনাকে চিনে, সবাই চিনে, পছন্দ করে। তারপরে ওই জেলখানার ভিতরে নগদ টাকা চলতো। টাকা হলে সবকিছু পাওয়া যায় জেলখানায়, এটা আমি জানি। এক মেয়ে মানুষ ছাড়া জেলখানায় সবকিছু পাওয়া যায়। এই প্রতি মাসে মনে করেন 15-20 হাজার টাকা গান গেয়ে ইনকাম হয় নারায়ণ, মানে ওইখানে বসে জেলখানার ভিতরেই। এই চলতে থাকলো, এই হলো। আচ্ছা ভাই, টাকার যেহেতু ব্যাপারটা আসলো, আপনার এ পর্যন্ত আসলে এই যে জেল, রিমান্ড, হামলা যেগুলো হয়েছে, সবকিছু মিলিয়ে আসলে আপনার কত টাকা খরচ হয়েছে জীবনে রাজনীতি করতে এসে? অনেক, হিসাব ছাড়া প্রায় কোটি টাকার কাছে। আপনার আসলে আয়ের উৎস কি ছিল, যে যেখান থেকে আমি মূলত এসেছে? আমি একজন সাদামাটা মানুষ ছিলাম ভাই। এই ফখরুদ্দিন ক্ষমতা আসার আগে আমি এলাকায় একটা ভদ্র ছেলে, গান গাইতাম, ঘুরতাম, সংসার এই সে নিয়ে। কিন্তু আপনাকে এখন দেখে কিন্তু আসলে খুব একটা ভদ্র মনে হয় না। তামিল হিরো বা তামিল আমার চেহারা কোনোদিনই ভদ্র ছিল না। আচ্ছা। আমার চেহারা যে ভিলেনের মতো, এটা আমি জানি। আচ্ছা। আমার চেহারা কোনোদিনই ভদ্র ছিল না। তখন ছিলাম ভদ্র, গান গাইতাম, চলতাম। যখন ফখরুদ্দিন ক্ষমতা আসলো, একদিনে 17টা মামলা। একদিনে ওই যে বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম। এই 17-18 বছর বাইরে থাকতে থাকতে বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ্য করতে করতে, চোরটা ডুম সারাল মুসিম, এত মন্ত্রী, মিনিস্টার, ডিসি, এসপি যা আছে সবার সাথে মিশতে মিশতে এই রতন হয়ে গেলাম। এখন কিছু এলাকার লোক রতনের নাম শুনে ছোট বাচ্চারে ঘুম পাড়ায়। এই শুরু হয়ে গেল গাব্বারের মতন, ওই যে আমরা ছোটবেলায় যেটা শুনেছি, সোজা সোজা নেই তো গাব্বার আ জায়গা। এই জীবনটার জন্য আমি দায়ী ছিলাম না। এখন এই জীবনে দাঁড়াইছি শুধু আওয়ামী লীগের লোকের কারণে। এখন আপনাদের শালা বললে বা একটা গালি দিলে আমি চুপচাপ করে একটা গাল আগায় দিব, সেই রতন নাই। এখানে একটা দিবেন, তার একটা খাবেন। এই নিজেকে এই জায়গায় দাঁড় করাইছি, সে বাংলাদেশের যে কোনো প্রান্তে। আপনি মানে বাসায় এই 17 বছরে কয়দিন থেকেছেন? এটা মনে হয় গোনা যাবে। একদিন। 17 বছরে মানে একদিন ঘুমাইছিলাম, বিশাল ঝড়ে গাছপালা সব ভেঙে রাস্তা ব্লক। সেই দিন চিন্তা করতেছি আজকে তোর পুলিশ আসতে পারবে না, পুলিশ আসার সিস্টেম নাই, অনেকখানি দূরে থানা। সেদিন একদিন নাক ডাকা ঘুমাইছিলাম বাড়িতে, এই মনে পড়ে। আর বাদ বাকি সময় 1 ঘন্টা বাসায় থাকলে মোড়ের 2 মাথায় 2টা ভাতিজারে রাখা লাগে, দেখতো পুলিশ আসতেছে কিনা। মায়ের যেদিন মা মারা গেল, মায়ের 17 বছরের মধ্যে, হ্যাঁ, মা মারা গেল। মা মারা যাওয়ার পরে জানাজায় ছিলেন? জানাজায় ছিলাম, কিন্তু জানাজায় ছিলাম ঠিক আছে, কিন্তু পুলিশ পাহারাদের জন্য 2 জনের রাখছিলাম। 2 জনের আমার জানাজা করার জন্য 2 জনের জানাজা নষ্ট হয়েছে। 2 জনের মানে তারা ওইখানে ওই পাহারায় রাখছিলাম। তারপরে জানাজা দেওয়ার পরে বাসায় এসে স্মৃতিগুলো মনে পড়লে মানে এতটা খারাপ লাগে যে এই জীবন যেন আর মানুষকে কেউ আল্লাহ দান না করে। তখন বাসায় ঢোকার পরে ভাত রান্না করছে, ছোট বোন আসছে, ছোট বোনের সরকারি অফিসার। ও আসার পরে বলতেছে ভাই একটু ভাত খা। ভাত মাখায় নিয়ে মুখে একবার দিছি, আরেকবার কেবল মুখে এইখানে উঠাইছি, গেটে পুলিশ। মানে এতটা আফসোস লাগলো যে বিএনপি করা কি এতটাই অপরাধ। পার্সোনাল কিন্তু কোনো মামলা ছিল না, শুধু রাজনৈতিক মামলা। হ্যাঁ, এই তখন
ওই যে ভাতের থাল থুয়ে বাড়ি থেকে চলে আসলাম, তখন ছোট বোনটাকে বলছিল, ভাই আর কোনোদিন তুই বাড়ি আসবি না, যদি আল্লাহ কখনো কোনোদিন শেখ হাসিনার পতন হয় সেদিন তুই বাড়ি আসবি, সেদিন দুই ভাই বোন একসাথে ভাত খাবো, তাছাড়া তোর সাথে আর কোনোদিন ভাত খাবো না। 24-এর পরে কি একসাথে বসে ভাত খাওয়ার সুযোগ হয়েছে কিনা বোনের সাথে? খাইছি। আচ্ছা ভাই, আমরা দেখেছি যে আসলে এই 17 বছর অনেকে অনেক বাসায় থেকেছে, নির্দিষ্ট বাসাগুলো আর কি দেখা যায় যে একটা বাসাতে বেশি থাকছে, এরকম কি আপনার কোনো বাসা ছিল নাকি যে বাসায় আপনি লম্বা সময় থাকছেন? লম্বা সময় পাশাপাশি এরকম সময় অনেক বাসাতেই থাকছি। সেই ছেলেপেলেগুলো আমাদের এলাকায় মানে আমাকে রাখার জন্যে সেই সময় এই ছেলেপেলেগুলোতে সহযোগিতা করছে, যেমন আমিন, উজ্জ্বল, তারপরে সেলিম, তারপরে জনি, এগুলো ছেলেপেলে মানে নিজের বউ বাপের বাড়ি পাঠায় দিত আপনাকে রাখার জন্য? আমাকে রাখার জন্যে। মানে এই ভালোবাসাগুলো টাকা দিয়ে, টাকার বিনিময়ে শোধ হবে না। তবে এরা কোনো কিছু চাইলে, আমার কাছে চাইলে, নিজের বউ ছাড়া পৃথিবীর যে কোনো জিনিস এরা যদি চায় আমার কাছে, আমি দিতে বাধ্য থাকবো। মানে সেই সময় এরা যে হেল্পটা করছে আমারে, মানে 24-এর অভ্যুত্থানের পরে আপনি কি মানে তাদেরকে হেল্প করার কোনো সুযোগ পাইছেন কিনা? অনেকেরই চাওয়া থাকে যে অনেকে যাই যেটা বলছে তা আমি তার চেষ্টা করেছেন। চেষ্টা করে দিছি, চেষ্টা করছি বা করব। তারা কিছু চাইলে কোনোদিন না বলবো না, যতদূর সাধ্যে কুলায়। সেই স্মৃতি থেকে, সেই ভালোবাসা থেকে কোনোদিন তাদেরকে ফেরাবো না, এতটুকুই। ভাই 17 বছর তো অনেক দুঃখের কথা শুনলাম আপনার কাছ থেকে, এর মধ্যে কি এমন কোনো ঘটনা আছে যেটি আসলে মজার বা হাস্যকর মনে হচ্ছে আপনার কাছে? মজার মানে 17 বছরের দুঃখ মানে মোছার জন্যে, যে খবরটার জন্য, যে মেসেজের জন্য ওয়েট করতেছিলাম, 4 তারিখ রাত্রিতে মানে আর ধৈর্য কুলেতেছি না, সামনে কি হবে এবার, যদি দেশ স্বাধীন না হয় আমরা তো আর বাংলাদেশে থাকতে পারবো না। মানে ফেসবুক মিডিয়ার সামনে যে কথাগুলো বলছি এটার তো একটা পরিণতি আছেই। তখন এক সেনাবাহিনীর কাছে আমি ফোন দিলাম, এক বন্ধুর কাছে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে দোস্ত আসলে কি হবে এবার, আসলে কিছু করতে পারবো আমরা? তখন আমারে বলতেছে, দোস্ত তুই টেনশন করিস না, আগামীকাল দেশ স্বাধীন হবে। তখন এই যে হ্যাঁ, এই যে ভিতরে তখন 4টে সিংহের সাহস ঢুকলো। তো তার কারো টাইম নাই, সেনাবাহিনী বলতেছে, তারপরে তো রাস্তা আসি। তখন আমারে বলতে, আমি তুই কিভাবে কনফার্ম হলি? তখন বলতেছে কালকে ইয়েতে সেনাবাহিনীর মিটিং আছে চিটাগাঙ্গে, 11-10 জন বসবে, 10 জন আর 10টা জিওসি বসবে, বসার পরে মিটিং হবে। মিটিংয়ে যদি ছাত্রছাত্রীর পক্ষে যদি 6 জন থাকে, 10 জনের ভিতর 6 জন, তাহলে দেশ স্বাধীন হবে। আর যদি 6 জন হাসিনের পক্ষে থাকে, কালকে ছাত্রছাত্রীর লাশের বন্যা বয়ে যাবে, এরকম মেসেজ। তো পরের দিনে মিটিংয়ে 9 জন ছাত্রছাত্রীর পক্ষে, একজন শুধু শেখ হাসিনার পক্ষে, তাহলে তার টেনশন নাই। তখন আমারে ফোন দিল যে দোস্ত এই কাহিনী, কালকে দেশ স্বাধীন হবে, টেনশন করিস না। এই সময় রাত 2টে না 12টা কি 12:30টার দিকে 2টে ডিবি আমার বাসায়, মানে 4 তারিখ রাত্রিতে, আগামীকালকে দেশ স্বাধীন হবে এরকম মেসেজ আমার কাছে। এখন বউ আমারে বলতেছে, দেখো তো ডিবি কয়জন? তাই আমি বললাম যে 2 জন। কইতে টেনশন করো না, ঘরে বটি আছে কয়টা। ভাবি এত সাহসী? ভাবি বলতেছে আর কত, আচ্ছা ও সময় তো শেষ, আর কত ধৈর্য ধরবে? তখন বলতেছে হয় এবার ডিবিরে মারবো, তাছাড়া আমরা জেলে যাব। নিরিবিলি আর জেলে যাব না, নিরিবিলি তোমারে যাইতে দেবো না, হয় ডিবিরে জবাই দেবো, মানে ভাবি সহ। এবার ভাবি সহ। তখন ডিবিরে আমি বলতেছি, ভাই আগামীকালকে কিন্তু দেশ স্বাধীন হবে, আপনাকে বলে রাখলাম। এরপরেও যদি আমার অ্যারেস্ট করেন, তাহলে কিন্তু কালকে দেশ স্বাধীন হলে আপনারে স্বাধীন করে দেবো কিন্তু আমি। আর যদি রাইখে যান, কালকে যদি দেশ স্বাধীন না হয়, আমি নিজে ইচ্ছা কিন্তু আপনাদের ধরা দেবো। অতএব নতুন করে আর ভেজাল করেন না, মাথা কিন্তু এমনি মোটকা গরম হয়ে আছে। বউ এদিকে বটি নিয়ে রেডি, ভাবি রেডি। তখন ডিবি কি ভাব বুঝে কি বুঝে ডিবি চলে গেল। মানে এটা তো প্রথম মনে হয় এরকম ঘটনা ঘটছে আপনার সাথে। তারপরে দিন সকালবেলা রমজান নামে একটা ছেলে, এটাতে রাজশাহী শহরে কাশিডাঙ্গা ইয়েতে বাড়ি, একজন সাংবাদিক, ও আমারে ফোন দিয়ে বলতেছে, ভাই শেখ হাসিনা তো চলে গেছে। তারপরে 2-3 জায়গায় ফোন দিলাম, হ্যাঁ শেখ হাসিনা চলে গেছে। আর কি লাগে, এই তো
নতুন সূর্য, নতুন জীবন। রতন ভাই, অনেক কথা শুনলাম আমরা। একটা বিষয় আমরা দেখেছি আপনার ভিডিওতে, আপনি একদিন বলছিলেন যে 17 বছর যারা আপনার মামলা হামলা দিল, আপনার এই মাথায় অনেকগুলো শিলাই, এই বিষয়ে একটা কথা বলছিলেন আওয়ামী লীগদের ব্যাপারে। তো আসলে বর্তমান সময়ে অনেকেই তো ক্ষতিগ্রস্ত, আসলে যারাই বিএনপি করতো, যাদের নাম ছিল বিএনপিতে, প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত, এবং আশেপাশে যারা আওয়ামী লীগ করতো তাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত। তো এই আওয়ামী লীগগুলার ব্যাপারে আসলে দলীয়ভাবে কোন পদক্ষেপটা নিলে আপনার মনে হয় যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা একটু মানসিকভাবে শান্তি পাবে? একসময় বাংলাদেশে 90% লোক আওয়ামী লীগ সাপোর্ট করছে। এখন 90% লোক দেশ থেকে বের করে দিলে তো দেশ চলবে না। আমি চাচ্ছি যেগুলো আওয়ামী লীগ দ্বারায় মানুষ নির্যাতিত হয়েছে, যেগুলো আওয়ামী লীগ দ্বারা দেশের ক্ষতি হয়েছে, জনগণের ক্ষতি হয়েছে, এই আওয়ামী লীগকে ছাড়া যাবে না। এই আওয়ামী লীগের বিচার করতে গেলে কিছু বিএনপির লোকের স্বার্থে আঘাত হানবে, এটা জানি। কিন্তু কেমন ধরনের স্বার্থ ভাই? এখন ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে সব জায়গায় বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে বিএনপির আজন্মকার একটা সম্পর্ক থাকে। আচ্ছা, যে মানে লিয়াজু যেটা, হ্যাঁ, লিয়াজো যেটা বিএনপি ক্ষমতায় আসলে পারে ওই আওয়ামী লীগের ওই মানুষগুলো টাকার বিনিময় আর বন্ধুত্বর বিনিময় হোক একটু ভালো থাকার চেষ্টা করে। আবার আওয়ামী লীগ যখন ক্ষমতা থাকবে এই মানুষগুলো ওই সম্পর্কটা এমনি আপনা আপনি হয়ে যায়। এখন টাকার বিনিময় হোক আর কিছুর বিনিময় হোক হয়। এখন ওবায়দুল কাদের বলছিল দেশ থেকে চলে যাওয়ার পরে বা আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে 10 লক্ষ লোক মারা যাবে। হ্যাঁ, 10টা লোক মরছে? মরেনি। এই 10টা লোক না মরার কারণে এই যে মাল টাকা দিয়ে সম্পর্ক দিয়ে তারপরে আল্লাহর ইশারা লাগে। আল্লাহর ইশারা ছাড়া মানুষ মারা যায় না। রাজনৈতিক বক্তব্য অনেকে অনেক রকম দেয়। এখন কথা হচ্ছে অরিজিনাল এই শান্তির বিষয়টা বললেন না, কিভাবে শান্তি পাবে? অরিজিনাল যারা দলকে ভালোবাসে, দলের জন্য যারা ত্যাগ স্বীকার করছে, এরা দলের কাছে কোনোদিন বলে না যে আমার 1 বস্তা চাউল কিনে দেন, আমার কিছু লাগবে। শুধু দল স্বীকার করবে এই মানুষগুলোর দুর্দিনে ছিল, পাশে ছিল। এই যে একটা আত্মতৃপ্তি, যারা ত্যাগী নেতা শুধু এতটুকু স্বীকার করলে হবে। কিন্তু এই স্বীকার না করে যখন যারা 17 বছরে আওয়ামী লীগের সাথে থেকে কোটি কোটি টাকা ইনকাম করছে, এই টাকা এখন বিএনপির লিডারকে দিয়ে যদি আবার ভালো থাকার চেষ্টা করে তাহলে তো হলো না। আর যারা ত্যাগী এরা দলের কাছে ওই কিছুই চায় না ভাই, শুধু একটু আশ্বাস যে হ্যাঁ এই লোকটা দলে ছিল, এক ত্যাগী, বিএনপির জন্য নিবেদিত। আপনি একটা ভিডিওতে বলছিলেন যে আপনাদের লিডার আসলে কোনো কিছু না করার জন্য বলেছে। এটির সাথে এই যে আপনার 17 বছরের যে কষ্ট, আরও নেতা নেত্রীর যে কষ্ট বা নেতা কর্মীদের, এটি আসলে কি যায় কি না? মানে আপনারা কি এই যে কমান্ড, এটা কি মানে সত্যি মানছেন কিনা মন থেকে? শোনেন, আওয়ামী লীগ যে কুকামগুলো করছে 17 বছরে, এই আওয়ামী লীগ এত ভালো থাকার কথা ছিল না, কথা না। এখন রাজনৈতিকভাবে একটু স্পেস না দিলে, যেমন এই যে চায়ের যে কেটলি আছে না, কেটলিতে পানি দেওয়ার পরে যখন আপনি নিচে তাপ দেবেন বা আগুন জ্বালাবেন, ওইটাতে কিন্তু একটা জলীয় বাষ্প তৈরি হবে। ওই জলীয় বাষ্প যেখান দিয়ে নল দিয়ে পানি ঢালা হয়, ওই নলের ফুটা শুধু পানি ঢালার জন্য না, ওখান দিয়ে জলীয় বাষ্প বের হওয়ার জন্য। তা আপনার একটু ফুটা না রাখলে, একটু স্পেস না দিলে একসময় বিস্ফোরণ, যেটা শেখ হাসিনা ওই পেজটা মানুষের দেয়নি। এই কারণে শেখ হাসিনার এই যে বিস্ফোরণের কারণে একবারে 14 গোষ্ঠী ধরে আউট। যে রাজনৈতিকভাবে বহির্বিশ্বের কাছে এই স্পেসগুলো দেয়া লাগবে, ঠিক আছে? এগুলো অনেকেই বোঝে না যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হওয়ার ও যারা মনে করতেছেন এই যে ফাঁসির রায় হলো পুলিশের, এটা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হওয়ার নমুনা এবং না। আপনার উনিও তো হলো জয় বাংলা বলছে, মানে যে পুলিশ সে নিজেও জয় বাংলা বলছে, যেখানে ওটা শেখ হাসিনার প্রতি যে প্রেম, এটার বহিঃপ্রকাশ। ওরা জানে যে শেখ হাসিনা জান্নাতি মহিলা, আর জান্নাতি মহিলা যা চাবে আল্লাহর কাছে সেটা দিতে আল্লাহ বাধ্য, আল্লাহ স্বীকার করছে। কারণ জান্নাতি মহিলা যদি বলে যে আমাদের যারা নেতা কর্মী ছিল নিবেদিত প্রাণীদেরকে বেহেশতে দেওয়া হোক, অত এই সুবিধা পাওয়ার জন্য সে জয় বাংলা বলছে। এটা তার দোষের কিছু নেই, ভালোবাসা থেকে বলছে। আওয়ামী লীগ কি আর মানে বাংলাদেশে আগের মতন যে শক্তি নিয়ে ছিলেন, এই শক্তি নিয়ে কি আবার প্রতিষ্ঠিত হতে পারবে কিনা? সম্ভাবনা আছে? একটা ইন্টারনাল হিসাব, পৃথিবীতে কোনো শাসকের, কোনো সরকারের বা রাষ্ট্রপ্রধানের যখন স্বৈর শাসকের ট্যাগ লাগছে, ও কখনো কোনোদিন আর ক্ষমতায় বসতে পারেনি, কোনোদিন না। আওয়ামী লীগের তো অত্যাচারের কিছুই শুরু হয়নি, যে পক পক করতেছে না
বড় বড় অনলাইনে বা মিডিয়াতে বা পেপার পত্রিকায় বিভিন্ন জায়গায় পক করতেছে। অরিজিনাল যে রাজনৈতিক যে অত্যাচার, ও যে কুকাম করছে, আর 10 ভাগের 1 ভাগ অত্যাচার শুরু করলে তো এদের অস্তিত্ব বিলীন। আর আওয়ামী লীগ এগুলো পুরাতন ইতিহাস, ছোট মানুষ হয়তো এগুলো কথা বলতে গেলে অনেকে বলে বসে যে আপনি এত জানলেন কই থেকে। আওয়ামী লীগ বেইমানি করেনি এমন কোনো দল নাই, আর আওয়ামী লীগের সাথে বেইমানি করে। মুজিবরের এক ডাকে 30 লক্ষ লোক শহীদ হয়েছে, এত কোটি মানুষ একসাথে দাঁড়াইছে, 7 কোটি মানুষ। সেই মুজিবর মারা যাওয়ার পরে 17টা লোক জানাজা, তাহলে বড় বেইমান আওয়ামী লীগের লোক না? জানাজা যেতে মানা করছিল কেউ? যায়নি। ওরা জন্মলগ্ন থেকে বেইমান। মুজিবর যখন মারা যায় সারা দেশের লোক মিষ্টি বিতরণ করছে, 10টা লোকও কান্দার লোক পায়নি। কেন পায়নি? বেইমানের জাতি। এটা তো ইতিহাস জানে না মানুষ। ছোট ছোট ছেলে পেলে 17-19 বছর বাদ দেন, 25-26 বছরের ছেলে পেলে 19 বছর বাদ দিলে 5 বছর, 5-6 বছর, 5 বছর বয়সে যখন আমরা ছোট, তখন স্কুল থেকে আসার সময় যখন রাস্তায় যখন পায়খানা লাগছে, এক বগলে বই নিছি আর এক বগলে প্যান্ট দিছি, নিয়ে এসে পায়খানা করার পর মায়েরে বলছি মা পরিষ্কার করে দাও। তখন তো বুদ্ধি হয় না। আর এই ছেলেবেলে কি বুঝবে দেশের রাজনীতি? ওই জন্য এরা শুরুর থেকে বুঝে আসছে যে শেখ হাসিনা আমাদের জাতির মাতা আর আমাদের শেষ নবী মুজিবর। এরা ইতিহাসের কিচ্ছু জানে না। অরিজিনাল ইতিহাস যদি জানে, একদিনের জন্য কেউ আওয়ামী লীগ করবে না। ভাই, আমরা তো সবসময় আপনার আসলে রাজনৈতিক বক্তব্যই শুনি এবং আপনি জনগণের ব্যাপারে অনেক কিছু কথা বলেন। আমরা কখনো আসলে আপনার পরিবারের ব্যাপারে ওইভাবে জানতে পারি না। ভাবি আসলে আপনার পরিবারে মানে বড় মাস্তান কি আপনি না ভাবি? আমার ছেলে বলে, আমি বলছি বাপ তোর মায়ের ভিতরে আর আমার ভিতরে ব্যবধান কি বলতো, পার্থক্যটা কি? আমার ছেলে বলে আম্মু ঘরে বাঘ বাইরে বিলাই, আর আব্বু বাইরে বাঘ ঘরে বিলাই। মানে বউরে ভয় করা প্রকৃত, এটা অনেকেই অনেকভাবে নেগেটিভ পজিটিভ দুইটাই ধারণা থাকে মানুষের। অরিজিনাল যারা দেশ কাঁপায়, অরিজিনাল যারা এলাকা কাঁপায়, যারা অরিজিনালি শক্তিশালী বা মাস্তান বা মানে একজন মানে কি বলবো দাম্ভিকতা পুরুষ, দাম্ভিকতা সহিত চলে, তারা সবাই কিন্তু বউ এসে ঘরের ভিতরে আসার পরে সারাদিন এখানে সেখানে এসেই করলাম, ঘরের ভিতরে একটু চোখ কান মুখ বন্ধই রাখি, কারণ বউ টর্চার করবে, এটা স্বাভাবিক। আর বউয়ের এই মানে আপনাকে টর্চার করে ভাবি? ওই টর্চার না, মানে কানের ঘুরে এই সেই বক্তব্য দিতে থাকে, এগুলো শুনে না শোনার ভান না করলে পরে আপনি থাকতে পারবেন না। কিন্তু ভালো যে বাসে না তা না। বউরে যদি আমি এখান থেকে বাসায় যে বলি তোমার আঙ্গুলের মাংস খাবো, আমি যা দেখবেন যে আঙ্গুল কেটে ভুনা করা হয়ে গেছে, এত ভালোবাসে। হ্যাঁ, কিন্তু ওর কথাই একটা যে পৃথিবীর কোনো মেয়ে মানুষের দিকে তাকানো যাবে না, তাহলে কিন্তু আমার মানে দেহের কোন অঙ্গ প্রত্যঙ্গ থাকবে না থাকবে আর কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, আমরা তো বিভিন্ন সময় দেখি বিভিন্ন অঙ্গ কাটা হচ্ছে। আচ্ছা ভাই, ওই যে আরেকটা বিষয় হলো যে ভাবি, আপনি তো একটা বড় ফেসবুক সেলিব্রিটি, রাজশাহীতে বলা যায় যে কয়েকজন ভালো সেলিব্রিটির মধ্যে আপনি একজন। তো সেক্ষেত্রে ভাবি কি কখনো বলে না যে ভাবিকে প্রমোট করতে, বা ভাবির কোনো ফেসবুক পেজ আছে কিনা? না, ওর এই নিয়ে কখনো কোনোদিন চাহিদা ছিল না। ওর কথা যে আমি বসে খাবো আর তোমার ঘরের কাজ আমি করে দেব, কিন্তু তুমি টাকা ইনকাম করে নিয়ে এসে দিবে, কোথা থেকে দিবে, কিভাবে দিবে, সৎ পথে নিয়ে আসবে, এটা আশা করি। কিন্তু আমি টাকা ইনকাম করে তোমারে দেবো, ফেসবুকে ভাইরাল হব, এমন চাহিদা তার কোনো দিন ছিল না, এখনও নাই। ও ফোন দিলে পরে ফোনে ফেসবুক চালাইতে দিলে ও ফোন সাইলেন্ট করে পড়ে থাকে, কখন হাত দেয় কখন দেয় না। 5 বছরে 300 ফলোয়ার্স, ওর এই নিয়ে কোনো ইয়ে নাই। মানে ফেসবুকে ভাইরাল হওয়া, ফেসবুকে কিছু একটা করে, এই নিয়ে কোনো ওর আগ্রহ নাই, মাথা ব্যথাও নাই। ওর মাথা ব্যথা আমার আইডি যেন নষ্ট না হয়, আমার আইডি যেন ভালো থাকে, যেখান থেকে ইনকাম হচ্ছে, যেখান থেকে ইনকামও হয়, এইটা তার চাহিদা। ওর আইডিতে আসা বা মাঝে মাঝে ভিডিওতে ভয়েস দেয় কিন্তু সামনে আসে না। মানে ভাবি ভয়েস দেয়? ভাবি ভয়েস দেয়, আমি প্রশ্ন করলে উত্তর দেয়, কিন্তু সামনে আসে না। ওর সব সামনে আমরা তো ভাবিকে দেখেছি, ভাবি যথেষ্ট সুন্দরী। আপনি কি মানে এই ভয়েই নিয়ে আসেন না নাকি? না রে ভাই, বউ শোনেন, বউ সুন্দরী দিয়ে বউ আটকায়, সুন্দরী বা অসুন্দরী দিয়ে না। বউ আটকায় ভাগ্যও লাগে, মানে আপনি কর্ম কি লাগে। বলছেন যে ভাবি সুন্দর না নাকি? না, আমার বউ সুন্দর,
আমি বলি এক কথা, আমার বউ সুন্দর, এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই, আমার বউ সুন্দর। অবশ্য দর্শকদের আসলে জানা উচিত, ভাবি আমাদের সামনেই বসে আছে, ভাই হয়তো বা এই কারণে আরো ভয়ে এই কথা বলছেন। ভাই, এরকম কি কখনো পরিস্থিতি হয় যে আপনি তো সবার কাছে পরিচিত এবং আপনি খুবই সদালাপী মানুষ এবং জনগণ আপনাকে খুবই পছন্দ করে, তো সেক্ষেত্রে অনেক সময় তো অনেকেই বলে যে ভাই আসেন ছবি তুলি বা ভাই আমার জন্য একটা ভিডিও বানান, এগুলো কি আসলে কখনো অস্বস্তি লাগে কিনা আপনার? অস্বস্তি লাগে মেয়ে মানুষ আসলে পারে, মেয়ে মানুষ এসে যখন বলে যে ভাই একটা ভয়েস দিয়ে দেন, আর সবচেয়ে বেশি খারাপ, বেশি মানে ভয়ে থাকি ওই মেয়ে মানুষের ভিডিও বানালে মনে হয় বাড়িতে গেলে 3 দিন অশান্তি, ওই জন্য মেয়ে মানুষের ভিডিওতে ভয়েস দিতে আমার ভয় লাগে, মানে ঘরে গেলে অশান্তি, বাইরে সমস্যা নাই। আর হ্যাঁ, যেখানে যে অবস্থাতে যে ভাই একটা ভিডিওতে ভয়েস দিয়ে দেন, একটা ভিডিওতে একটু ছবি ওঠান, এই নিয়ে, কারণ ওই ফলোয়ার্সগুলো সত্যি কথা আমার কলিজা, তাদের মাধ্যমে তো আপনি তাদের প্রথম। মাধ্যমেই আমি আজকে এই জায়গায়, তাদেরকে আমি ছোট করে দেখি না, তারা সেই ফলোয়ার্সগুলো আমার কলিজার টুকরা, এদেরকে ছোট করে দেখবো না। এরা অনেকে না বুঝে না শুনে যে কোনো জায়গায় ছবি তোলার জন্য আসে, কিন্তু আমি তাদেরকে অবহেলা করি না, চেষ্টা করি ছোট হলে একটু স্নেহ দিয়ে বলার, বড় হলে একটু সম্মান করে বলার। এক কথায় আমি কখনো কোনো দিন চাইবো না আমার ভিতরে অহংকার ঢুক, আল্লাহ যেন এই বিষয়টা আমারে মাফ করে, এতটুকুই। ভাই, আমরা ভাবির সাথে গল্প করতে করতে একটা বিষয় শুনেছি যে কোনো একজন নারী নাকি এমন দাবি করেছিল ভাবির কাছে যে তার 2টি বাচ্চা এবং সেই 2টি বাচ্চা আপনার কাছ থেকেই। এই ঘটনাটা যদি একটু আমাদেরকে বা আমাদের দর্শকদেরকে জানাতেন। মানে এটা বলতে গেলে কোনটা নারী জাতিকে তো ছোট করা যায় না। পৃথিবীতে প্রত্যেকটা সেকশনে, প্রত্যেকটা গোত্রেই বা প্রত্যেকটা জাতেই মানে আজন্ম ফলা কিছুগুলো ফসল থাকে, মানুষের ভিতরে থাকে। একদিন একটা মেয়ে আমার বউরে ফোন দিয়ে বলতেছে আমি রতনের বউ, 2টে বাচ্চা আছে। এখন বউ আমারে ফোন দিয়ে কোন অস্ত্রপাতি যা আছে ধারাতেছে, আমি বাসায় আসলে তো আমার খবর আছে, আমি খুবই ভয়ে আছি, অন্য জায়গায় যাই করি কিন্তু বউ নিয়ে আমি আতঙ্কে থাকি ভাই। রাত্রিবেলা একসাথে থাকতে রাত্রিবেলা ঘুমালে তো আমি মরা, এখন ঘুমানো অবস্থায় যদি আমার মনে করেন যে সেই করে ফেলে, দেখলে টেনশনেই থাকি আমি। এখন আমি বউরে লাস্ট বললাম যে তোমার সব কথাই শুনলাম, তারও সব কথাই সত্যি বা ঠিক আছে, সেই মেয়ের ফোন থেকে বা সেই মেয়ের সাথে আমি, এখন তো এআই ভিডিও নামছে, এআই দিয়ে অনেক কিছু করা যায়। জি ভাই, আমি সেই মেয়ের সাথে জীবনে একটা ছবি উঠাইছি কিনা তার ফোন থেকে, 2টে সন্তান জন্ম দিতে মনে করেন নোয়াখালীর লোকও যদি হয়, প্রতি বছরও যদি হয়, তার 3 বছর টাইম লাগবে, মাঝখানে স্পেস দিয়ে 3 বছর টাইম লাগে। 3 বছরের ভিতরে সেই মেয়ে তার ফোন থেকে আমার একটা ছবি উঠাইছি কিনা, ছবি তো থাকার কথা, ছবি থাকার কথা, যেহেতু বাচ্চা তৈরি হয়ে গেছে, তার সাথে কথা হওয়ার কথা। তখন ওই মেয়েটার ছবি দিতে পারেনি। তখন আমি বউরে বললাম যে এতদিনের যে একসাথে থাকা চলাফেরা, একটা সাধারণ মানুষের জন্য এত বড় অবিশ্বাস করলে, এত বড় মানে, তাহলে তো তোমারে করে আমার বিশ্বাস নাই। সেই মেয়েটা যখন ছবি দিতে পারেনি তখন গিয়ে একটু শান্ত হয়েছে, তারপরে তখন থামানো গেছে। তখন আমার ভিতরে ঢুকছে আসলে তো কথা সত্যি, একটা মানুষ বললো আর আমার স্বামীর আমি অবিশ্বাস করলাম। এই তখন তারপরে ওই মেয়ে আর কোনোদিন আর যোগাযোগও করেনি, মানে ও কাজ করতে পারলো না কোনো, না সম্ভবত কোনো একটা মানে কোন একটা চক্র ছিল যে আমার সংসার ভাঙা বা আমার রাজনৈতিক ক্যারিয়ারকে নষ্ট করা, এরকম। পরিবার থেকে কখনো চাপ দেয় না যে আসলে এই রাজনীতি যথেষ্ট হয়েছে, রাজনীতি আর করার দরকার নাই? বা এখান থেকে তো ফেরার সুযোগ নেই। একজন গর্ভবতী মহিলা বাচ্চা ফেলে দিলে কি তার ওই দাগ মুছবে না। আমি যে জায়গায় দাঁড়াইছি এখন সব কিছু বাদ দিয়ে যদি আওয়ামী লীগের লোকরে বলি যে সিদ্দিকের মতো আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিয়েন, মেনে নেবে না। অতএব এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। সামনে গিয়ে মানুষের ভালো কিছু করে, দেশের ভালো কিছু করে, মানুষের ভিতরে এমন জায়গা করতে হবে, আল্লাহর কাছে এমন কিছু করতে হবে যেন আল্লাহ আমারে সেভ করবে। আপনারা কখনো মনে করছিলেন যে আওয়ামী লীগের এতগুলো লোক বাংলাদেশে এত সময় আকাম কুকাম করার পরে যে দাঁড়ানো আছে দাঁড়া থাকবে? কখনো কেউ ভাবে না, আওয়ামী লীগের লোকও ভাবে, নিজেরাও ভাবেনি। এটা তো উপর থেকে আল্লাহর মানে ইশারা। আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। এখানে আল্লাহ যেটা করবে টাইম উইল সে, সময় বলে দেবে ভাই। এই নিয়ে আমি জন্মের বহু বছর পূর্বে আল্লাহ আমার মৃত্যু নির্ধারণ করে দিয়েছে। আমি কিভাবে মারা যাব আপনি জানেন? কাঁচপুর ব্রিজের নিচে, নারায়ণগঞ্জ কাঁচপুর ব্রিজের নিচে নিয়ে গেছিল আমার ক্রসফায়ার দেওয়ার জন্যে।
আপনি তো এই ঘটনা এখনো বললেন না, আমি কয়েকবার জিজ্ঞাসা এটা করেছি। কথা প্রসঙ্গে এসে গেল, জি, বলেন। নিয়ে গেছিল, যাওয়ার পরে গুলি করছে, শটগান থেকে গুলি বের হয়নি, তাই আমি বেঁচে আসছি। এরকম অবস্থা? এরকম অবস্থা, তাহলে আল্লাহ ছাড়া কেউ মারার কেউ নেই। অতএব শেখ হাসিনা তো মানে জীবিত থাকালীন বাংলাদেশে আসবে আর কোনো গ্যারান্টি নাই। আর শেখ পরিবারের লোক শেখ পরিবার অ্যাবসেন্ট মানে আওয়ামী লীগ একবার নিশ্চিহ্ন। আর আওয়ামী লীগ মনে হয় না যে 2-20 বছরের ভিতরে আসবে। আর ভিতরে আমি মারা গেলাম, বেঁচে থাকলে তখন দেখা যাবে। তবে পরিকল্পনা আছে ভাই, টাকা ইনকাম করে নিয়ে যদি এরকম পরিস্থিতি হয়, শেখ হাসিনাও তো আমিও দেশের বাইরে চলে টাকা যাবো। ইনকাম করার ইচ্ছা আছে তার? অবৈধ পথে না, আমি সহি ইনকাম করে বাংলাদেশে দেখায় দেব যে মানুষ দুর্নীতি ছাড়াও সহি পথে, একবারে ইমানের পথে, সৎ পথে থেকে টাকা ইনকাম করে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। আমি এটা করে দেখিয়ে দিব, আল্লাহ সহযোগিতা করলে ইনশাল্লাহ আমি এটা দেখিয়ে দিব। এই আমার চিন্তাধারা। তবে রাজনীতি থেকে এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই, ওটা নিয়ে আমি চিন্তাই করি না ফিরে আসার। কারণ সবাই রাজনীতি বাদ দিলে দেখেন এলাকায় কোনো কিছু হলে পরে রাজনীতির লোকগুলো খারাপ হয়, বিপদে পড়লে ওই রাজনীতির মানুষটার কাছে আগে যায়, আর গালি দিলেও ওই মানুষটারই আগে দেয়। আপনি পৃথিবীর কোনো কাজ করবেন না, আপনারা কেউ গালিও দেবে না, কিছুই করবে না। আপনি যখনই কাজ করতে যাবেন, মানুষের উপকার করতে যাবেন, তখনই আপনি নিজের সমালোচনা, আপনার দুর্নাম, আপনার সুনাম হবেই। এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই। রতন ভাই, তাহলে আমাদের মোটামুটি অনেক আলোচনা হলো। আপনি আমাদের এই প্রোগ্রামে এসেছিলেন। আমাদের ইনসাইড স্টোরি পডকাস্টের পক্ষ থেকে আপনাকে আমরা সাধুবাদ জানাই, এবং আমরা চাই যে আপনার জীবন আরও সুন্দর হোক, ভাবির কাছে আপনি আরও ভালোবাসা পান, এবং আপনার রাজনৈতিক যে ক্যারিয়ার আছে সেটি আরও সামনের দিকে আগাবে ইনশাআল্লাহ। আমি যাওয়ার আগে আমি জাস্ট আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এখনও যারা মনে করছেন যে আমাদের এই প্রোগ্রামে বা এই পডকাস্টে আপনারা আসবেন, তাদের প্রত্যেকের প্রতি আমাদের আমন্ত্রণ রইল। আমাদের সাথে আপনারা যোগাযোগ করে আমাদের এই প্রোগ্রামে আসতে পারেন, এবং আপনার যে সম্ভাবনার যে কথা রয়েছে, আপনার ব্যাপারে যে কথা রয়েছে, আপনার এলাকার ব্যাপারে যে কথা রয়েছে, সেগুলো আমাদের সাথে বলতে পারেন। আমাদের অনুষ্ঠান আমি এখানে বিদায় নিচ্ছি। এখন আমাদের কথা বলবেন, সর্বশেষ কথা, আমাদের আজিজুর রহমান রতন ভাই। রাজনীতি যদি করতে চান, রাজনীতি থেকে ইনকাম করে বড় হবেন, এই মাইন্ড সেট আপ নিয়ে আপনি রাজনীতিতে আসবেন না। আপনি রাজনীতি যদি করতে চান তাহলে আপনার একটা মাইন্ড সেট আপ ভিতরে ঢুকাবেন, আমি দেশের ভালো করব, দশের ভালো করব। আপনার নিজের ভালো করতে চাইলে আপনার রাজনীতি করার দরকার নেই। সবসময় চিন্তা ভাবনা করবেন দেশটা আমাদের, দেশটা আমাদের। আমার বাপের পৈতৃক সম্পত্তি মনে করলেই দেশের সমস্যা, দেশের মানুষের সমস্যা, আপনার নিজেরও সমস্যা। অবৈধ পথে ইনকাম করে কোনোদিন কেউ ওই টাকা দীর্ঘমেয়াদী ভোগ করতে পারেনি, তার ধ্বংস আসছে। যাক, একটা মেসেজ, লাস্ট মেসেজ, সেটা হচ্ছে বর্তমান সরকারের কাছেই, আপনারা যারা যেগুলো এমপি হয়েছেন, আপনারা 3 পুরুষ বসে খাবেন, 3 পুরুষ বসে খাবেন, ওই টাকা আমাদের পকেট থেকে, আমাদের ইনকাম করা টাকা আপনাদের হাতে দিয়ে দেবো। বাংলাদেশ ব্যাংক থেকে হোক, বাংলাদেশ যে কোনো ফান্ড থেকে হোক, আমরা গরিব দুঃখী যারা আছি সব আপনারা 3 পুরুষ বসে খাবেন, এই টাকা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তাহলে তো আপনার আর দুর্নীতি করার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। এই টাকা নেওয়ার পরে, পকেটে রাখার পরে, তারপরে 1 টাকার দুর্নীতি করেন না। দেখেন 3 বছরের ভিতর, 5 বছরের ভিতর দেশ সোনার দেশ হবে। এই টাকা আপনাদেরকে আগেই দিয়ে দেওয়া হবে, 3 পুরুষের টাকা। যাই, লাস্ট মেসেজ, রাজনীতি করতে চাইলে দেশের ভালো করব, দশের ভালো করব, এই মাইন্ডসেট আপনি রাজনীতিতে আসবেন। নিজের উন্নয়ন করতে চাইলে আপনার রাজনীতি করার দরকার নেই, ব্যবসা বাণিজ্য করেন, বিভিন্ন অন্য পথে ইনকাম করেন। রাজনীতিতে এটা যখন ভিতরে ঢুকাবেন, আপনার দ্বারা দেশ ও জাতি মঙ্গল কিছু পাবে না। আর যারা ফেসবুকে বা কন্টেন্ট ক্রিয়েটার, যারা ফেসবুকে যারা ভাইরাল হবেন, অন্য যেটা করছে আপনি সেটা করবেন না। আপনার কাজ ছোট হোক কিন্তু নতুনত্ব, কাজ আপনার ছোট হোক, নতুনত্ব। আর ফেসবুকে ভাইরাল হতে হলে 2টা ব্যক্তি, একবারে ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্ব, আর একটা হচ্ছে যার কিচ্ছু নাই, যে কোনো যোগ্যতা নাই। যেমন রিসেন্ট নাম বলবো না, বাংলাদেশে দেখেন কয়েকটা ব্যক্তি ভাইরাল হয়েছে, না আছে চেহারা, না আছে লেখাপড়া, না আছে কথা বলার ভঙ্গি, না আছে কথা বলার ঢং, না আছে শিক্ষাগত যোগ্যতা, মানে পৃথিবীর একটা সাইডও তার নাই, তারা ভাইরাল হয়েছে। কথাগুলো শুনতে হয়তো তাদের কানে গেলে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু
ফেসবুকে বা মিডিয়া জগতে ভাইরাল হলে দুই ধরনের ব্যক্তি। আর একটা কথা, ফেসবুকে এই যে সম্পর্কগুলো তৈরি হয়, একে যদি অপরের সাপোর্ট করেন, একে যদি অপরের সহযোগিতা করেন, তাহলে একজন হয়তোবা উপরে উঠানো যায়, উপরে উঠে আসে, কিন্তু সারা জীবন তো আর তারা সাপোর্ট করবে না। অতএব আপনাকে মিডিয়া জগতে দাঁড়াইতে চাইলে আপনার নিজের পায়েই দাঁড়াইতে হবে। অন্যের সহযোগিতা নিয়ে দাঁড়াতে গেলে সেই মাঝপথে ছেড়ে দিল, কোনো কারণবশত আপনার হাতটা ছেড়ে দিলে আপনি পড়ে যাবেন। অতএব আপনাকে প্রতিষ্ঠিত হইতে চাইলে নিজের যোগ্যতা দিয়ে প্রতিষ্ঠিত হইতে হবে। এটা হচ্ছে মেসেজ। আর লাস্ট মেসেজ, দেশটা আমাদের, আমরা সবাই সবার তরে, দেশ নিজের বাপের পৈতৃক সম্পত্তিকে মনে করবেন না, এই মন্ত্র মাথার ভিতরে ঢুকায় চলবেন, দেশ আমাদের।